আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট শুরু করেছিলাম এবং দেখিয়েছিলাম যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিভাবে ড্র করি। আপনাদের হয়তো খেয়াল আছে, এবং আপনাদেরকে বলেছিলাম এই যে ছবিগুলো রয়েছে, ডায়াগ্রামগুলি রয়েছে, এটা ড্র করা হয়েছে ইন্ডাকটিভ লোডের জন্য। আপনারা ক্যাপাসিটিভ লোডের জন্য প্র্যাকটিস করবেন। সবাই কি করেছেন? চেষ্টা করছি স্যার। আচ্ছা, চেষ্টা করলেই হবে। আহ, সামনে পরীক্ষায় যখন পাবেন তখন আশা করি পুরোপুরি করতে পারবেন। এখন খেয়াল করে দেখেন, ফাইনালি তাহলে আমরা সিনক্রোনাস মেশিনের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করি, তাহলে আমরা ড্র করব হলো এই ওয়ান ফেজের জন্য যে কোনো একটা। আপনারা জানেন সিনক্রোনাস মেশিনের মধ্যে তিনটা ফেজ থাকে, তিনটা ফেজে আইডেন্টিক্যাল, সো একটা ফেজকে রিপ্রেজেন্ট করলেই হবে। তো লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি বলেছিলাম আমাকে জিজ্ঞেস করার জন্য যে আর্মেচার রিয়াকশন ব্যাপার যেটা, অর্থাৎ মেইন ফিল্ডের সাথে স্ট্যাটর ফিল্ডের যে ইন্টারাকশন, সেটা কি সবসময় একই রকম হয় কিনা। ওকে, সো দ্য অ্যান্সার ইজ সবসময় একই রকম হয় না, ডিপেন্ডিং অন দ্য লোড। বিকজ এই ছবিতে খেয়াল করে দেখেন সবাই, এই ছবিতে খেয়াল করে দেখেন, এখানে আই এর পজিশন অনুযায়ী আমাদের বিএস যেটা স্ট্যাটর ফিল্ড, সেটার পজিশন চেঞ্জ হয়। তার মানে বুঝতেই পারতেছেন এই ছবিটা ড্র করা হয়েছে, এই ছবিটা ড্র করা হয়েছে ফর ইন্ডাকটিভ লোড, তাই না? যেখানে আই এ কারেন্টটা ছিল ল্যাগিং পজিশনে। এখন খেয়াল করে দেখেন ক্যাপাসিটিভ লোডের জন্য আই এ নিশ্চয়ই ল্যাগিং থাকবে না, তাই না? তার মানে আই এর পজিশনটা চেঞ্জ হবে। সো অবশ্যই ভেক্টর ডায়াগ্রাম বলেন বা এই যে চারটা ছবি, এগুলি একরকম হবে না, ডিপেন্ডিং অন দ্য লোড। অর্থাৎ এই আই এর পজিশন যদি চেঞ্জ হয়, ধরেন আই এ স্যার এখানে আসতে পারে। স্যার রেজিস্টিভ লোডের জন্য স্যার দেখাতে না একবার। রেজিস্টিভ লোডে দেখাই দেওয়ার কিছু নেই। এই আই এ যেটা, সেটা ধরেন আপনি ভি5 বরাবর দিবেন। ওকে, এই যে ভি5 আর আই এ ইন লাইন থাকবে, সেটা রেজিস্টিভ লোড। ক্যাপাসিটিভ লোডে আই এটা লিডিং পজিশনে থাকবে। ওকে, তারপরে ভি5 এইরকম। আশা করি আপনারা পারবেন। কে জানি চ্যাট বক্সে কিছু একটা লিখেছেন। এগুলো আপনারা HLW মানে কি? হ্যালো স্যার। হ্যালো। হ্যালো মানে HLW কেমনে হইলো? কোনো মিলি নাই, কিছু নেই, যাই হোক। সো এটাই হলো ব্যাপার। অর্থাৎ আর্মেচার রিয়াকশনটা ডিপেন্ডিং অন দ্য লোড, অর্থাৎ কারেন্টের পজিশন যদি চেঞ্জ হয় তাহলে ভেক্টর থেকে দেখেন স্ট্যাটর ফিল্ডের ভেক্টর পজিশনটাও চেঞ্জ হবে। অ্যাজ এ রেজাল্ট আর্মেচার রিয়াকশনটা ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ বিএস দেখেন এখানে অলমোস্ট কি অপোজিং ডিস্টেন্সে আছে, তাই না? মানে অপোজিং পজিশনে আছে, নট ডিস্টেন্স। এই বিএসটা যদি এখানে থাকতো তাহলে একরকম হতো, বিএসটা যদি এইখানে চলে আসতো তাহলে কিন্তু দেখেন অ্যাডিটিভ হয়ে যেত, তাই না? আমরা জানি দুইটা ভেক্টরের যোগফল ডিপেন্ড করে তাদের মাঝখানের অ্যাঙ্গেলের উপরে। ওকে, সো এটাই ছিল আমাদের ইম্পর্টেন্ট বোঝার ফ্যাক্টর। সো এখন দেখি যে অ্যাকচুয়ালি আসলে আর্মেচার রিয়াকশনটা কি হয়। সাধারণত ইন্ডাকটিভ লোডের জন্য এটা ডিম্যাগনেটাইজিং হয়, ক্যাপাসিটিভ লোডের জন্য এটা ম্যাগনেটাইজিং হয়। অর্থাৎ নেট ফ্লাক্সের পরিমাণ বেড়ে যায়, এজ এ রেজাল্ট টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়। রেজিস্টিভ লোডের জন্য এটা ক্রস ম্যাগনেটাইজিং ইফেক্ট, হুইচ ইজ ইন্ডাকটিভ হচ্ছে বেটার, বাট ক্যাপাসিটিভের মতো না আর কি। ওকে, ক্যাপাসিটিভ হচ্ছে কম, নেট ফ্লাক্সের পরিমাণ যেটা হয়। ওকে, মাঝে মাঝে একটা জায়গায় থাকে আর কি। আর যেহেতু ইন্ডাকটিভ লোডের কারণে নেট ফ্লাক্স আমার কমে যায়, তার মানে টার্মিনাল ভোল্টেজটা আমার কমে যাবে। ওকে, দ্যাটস ওয়াই আমরা যখন লোডিং করব কোনো সিনক্রোনাস জেনারেটরকে, তখন তার ইন্টারনাল ইম্পিডেন্সের জন্য তো একটা ড্রপ হয়ে টার্মিনাল ভোল্টেজ ভি5 অবশ্যই ই এর সমান হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ ডিউ টু দিস আর্মেচার রিয়াকশন, ইন্ডাকটিভ লোড যদি হয় বেশি ভোল্টেজ নেমে যাবে, ক্যাপাসিটিভ যদি হয় ভোল্টেজ ইনক্রিজ হবে, আর রেজিস্টিভের মাঝামাঝি কিছু একটা ড্রপ হবে, বাট ইন্ডাকটিভের মতো বেশি হবে না। ওকে, তো এই তিনটা বিষয় আপনারা একটু মাথায় রাখেন
প্র্যাকটিক্যালি এটাই ঘটে এবং আমাদের ল্যাবেও এটাই ঘটবে যখন আপনারা এক্সপেরিমেন্ট নাম্বার 8-9 যখন করেছেন তখন সেটাই আসার কথা। ওকে, সো ল্যাবে আপনাদেরকে বলা হয়েছিল আর্মেচার ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন। এখন আর্মেচার রিঅ্যাকশনটা আশা করি ভালো মতো বুঝতে পেরেছেন। ওকে, সো গত ক্লাসে এইটুক পর্যন্ত শেষ হয়েছিল এবং আমরা বলেছিলাম থ্রি ফেজ ওয়াইন্ডিং কে ওয়াই ডেল্টা কানেকশন দেওয়া যায়। টুডে আমার মেইন টাস্ক ইজ টু ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম। ওকে, সো খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, এটা হলো আমার ডিসি ফিল্ডের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমাদের প্রয়োজন নেই তেমন। দিস ইজ দ্য আর্মেচার সার্কিট এবং আমি বারবারই বলতেছি যেহেতু থ্রি আইডেন্টিক্যাল ফেজ, সো আমাদের যে কোনো একটা ফেজেরটা ড্র করলেই হবে। ওকে, এবং কেভিএল ইকুয়েশনটা কি দেখেন, দিস ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ এবং এই টার্মিনাল ভোল্টেজটা কখন পাচ্ছেন, যখন জেনারেটেড ইএমএফ থেকে একটা ভোল্টেজ বাদ যাবে ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন প্লাস এই যে কয়েল যেটা, অর্থাৎ প্রতিটা আর্মেচার তো একটা কয়েল, তাই না? সেই কয়েলের যে লিকেজ ইন্ডাকটেন্স থাকবে বা লিকেজ রিঅ্যাকটেন্স, অথবা এই বইতে এটাকে সেলফ ইন্ডাকটেন্স বলা হয়েছে বা সেলফ রিঅ্যাকটেন্স। বেসিক্যালি আপনার লিকেজ এবং সেলফের মধ্যে সামান্য একটু তফাৎ আছে, বাট এখানে এটাকে যেহেতু সেলফ বলেছে আপনারা সেলফ বলতে পারেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক্স এস এই যে ভ্যালুটা ছিল এটা কি ছিল, রিঅ্যাকটেন্স ডিউ টু আর্মেচার রিঅ্যাকশন এন্ড লিকেজ রিঅ্যাকটেন্স, তাই না? দুটোর যোগফল ছিল প্লাস আইআর এর একটা ড্রপ। এটা বাদ দিয়ে আমরা এই কেভিএল ইকুয়েশনটা পাই। এখন আমাদের যে কোনো ভেক্টর ডায়াগ্রাম ড্র করার অবজেক্টিভ হলো এই কেভিএল ইকুয়েশনকে স্যাটিসফাই করা। ওকে, এবং সঙ্গে সঙ্গে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাকে দেখানো, দ্যাট ইজ দ্য ভেক্টর ডায়াগ্রাম। ওকে, এবং ভেক্টর ডায়াগ্রাম এবং ফেজর ডায়াগ্রামের মধ্যে তফাৎটা কি, ফেজর যদি হয় তাহলে সবগুলি ভেক্টর একটা পজিশন থেকে আসে। ওকে, দিস ইজ এ ফেজর ডায়াগ্রাম। আর সেম এটাই যদি আমি ড্র করি এভাবে, দেখেন এইভাবে, দিস ইজ দ্য ভেক্টর ডায়াগ্রাম। দুটো কিন্তু একই জিনিস। ওকে, সো আমাদের এই বইতে আমরা ফেজর বা ভেক্টর এভাবে আমরা প্রকাশ করি না, ঠিক আছে? সমস্যা নেই, যেটাই বলেন ফেজর বলেন বা ভেক্টর বলেন সমস্যা নাই। সো সেটা আমরা ড্র করব। সেটা কিভাবে ড্র করব দেখেন, যখনই আমরা ভেক্টর ডায়াগ্রামের প্রশ্ন আসবে বা ফেজর ডায়াগ্রামের প্রশ্ন আসবে তখনই আপনাদের প্রথম জানতে হবে ফার্স্ট কোশ্চেন কোন লোডের জন্য। এবং যেহেতু লোড তিন ধরনের হয় এবং আপনারা ল্যাবে অলরেডি করে থাকার কথা, যেহেতু লোড তিন ধরনের হয় তার মানে আমাদের ফেজর ডায়াগ্রাম এটাও তিনটা তিন আসবে। ধরনের হবে। রাইট, তিনটা আসবে। তাহলে প্রথমে আমরা দেখি ইন্ডাকটিভের জন্য, হ্যাঁ, ড্র করার উপায়টা কি। ওকে, লোডের থেকে শুধুমাত্র একটা প্রপার্টি আমরা নিব, সেটা হলো আইএ যে আর্মেচার কারেন্ট সেটা লিডিং না ল্যাগিং। ওকে, অর্থাৎ ইউজুয়ালি টার্মিনাল ভোল্টেজকে অ্যাঙ্গেল জিরো ধরা হয়। ওকে, তার মানে হরাইজন্টাল বরাবর এটা আমার ভি ফাইভ, এটাকে বসাবেন। ওকে, এখন এটা কি স্যার রেফারেন্স ধরলেন? এটাকে রেফারেন্স, যেহেতু ভি ফাই এর অ্যাঙ্গেলটা আমরা জিরো ধরি। ওকে, সেই কারণে এখন দেখেন লোডের থেকে কোন প্রপার্টিটা আমরা নিব। ইফ ইট ইজ ইন্ডাকটিভ লোড দ্য কারেন্ট আই এ মাস্ট বি ল্যাগ করবে। এবং বাই দিস টাইম আপনারা জানেন ক্লকওয়াইজ যেটা পড়ে থাকে সেটা কি, ল্যাগিং। ল্যাগিং, আর অ্যান্টি ক্লক যে যেটা পড়ে থাকে সে তার আগেরটাকে লিড করে, তাই না? আর যদি রেজিস্টিভ হয় তাহলে আই এখানে থাকবে, আর যদি ক্যাপাসিটিভ হয় আই এ আমার এখানে থাকবে। এই একটাই হলো গিয়ে আমাদের লোড থেকে এই প্রপার্টিটা আমরা নিব, আর বাকি আর কোনো কিছু দরকার নেই, বাকি সবই হলো গিয়ে আমার জেনারেটর প্রপার্টি। কিভাবে আপনারা একটু খেয়াল করে দেখেন, ধরেন ইন্ডাকটিভ লোডের জন্য এই যে দেখেন আমার ভি এবং এই যে আমার আই এ। ওকে, তাহলে আমাদের এখন অবজেক্টিভ হলো এই কেভিএল ইকুয়েশনকে স্যাটিসফাই করা। ওকে, কিভাবে দেখেন, তো আমরা স্যার স্যার হ্যাঁ স্যার বলেন। আপনার কার্সরটা যদি বড় করতেন স্যার, মানে রেড ডটটা যদি বড় করতেন স্যার, চোখে পড়ে না স্যার সহজে। এটা তো সাইজ। আমার এটা তো আমার পেন্সিলের ডট, রেড ডট তো না। ওকে, সো আমি যদি রেড ডটটা দেখেন পয়েন্টার অপশন দেই তখন আবার লেখা যাবে না, ঠিক আছে? এই যে, জি স্যার জি স্যার। সো খেয়াল করে দেখেন এই যে ভি5টা আমার এখানে। ওকে, তো ভি5 যদি এখানে থাকে তাহলে আই এটা আমার এখানে, বিকজ আই সেড দিস ইজ ফর ইন্ডাকটিভ লোড এবং কারেন্ট মাস্ট বি ল্যাগিং। এবার খেয়াল করে দেখেন কেভিএল ইকুয়েশন যদি আমি স্যাটিসফাই করতে চাই তাহলে দেখেন এখানে আমার ড্রপ রয়েছে দুইটা, একটা হলো আই এক্সএস এর সঙ্গে যে টার্মটা যুক্ত আছে। ওকে,
অ্যানাদার ওয়ান ইজ আইএআরএ। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আইএআরএ থেকে আগে আমি শুরু করি। যদি আইএআরএটা কি, ইট মাস্ট বি এ ভেক্টর, এবং ভেক্টরটা কি হবে দেখেন, আই এ যেটা সেটাই তার সঙ্গে মাল্টিপ্লাইড বাই এ স্কেলার কোয়ান্টিটি আর এ। তার মানে ডিরেকশন আই এর দিকে স্যার। ডিরেকশন অবশ্যই আই এর দিকে, বিকজ আর এর কোনো অ্যাঙ্গেল ছিল না। সো এই ভেক্টরের অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোথায়, অনলি ইন ম্যাগনিটিউড। ওকে, তো সেটাই হয়েছে ধরেন আই এ আর এ। এই কারণে দেখেন আমি আই এ যেটা ভি ফাই থেকে, যেহেতু ভি ফাই এর সঙ্গেই আমি যোগ বা বিয়োগ করব। ওকে, সো আই এর সঙ্গে প্যারালেল কিন্তু এটা। ওকে, আমরা জানি দুইটা প্যারালেল ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কি, জিরো। জিরো। ওকে, সো এই আই এ আর এ এর উপরে আমি জে তখন এক্স আছে। যে আই এ এক্সেস। কোশ্চেন হলো কেন, বিকজ আপনারা জানেন, পিওর ইন্ডাকটিভ স্যার। নো, নট দ্য ম্যাটার অফ পিওর ইন্ডাকটিভ, ডেফিনেটলি ইন্ডাকটিভ, কিন্তু আমার কোশ্চেন হলো এই আই এক্সেসটা কেন লম্ব হলো, বিকজ দ্য টার্ম জি সমান সমান ওয়ান অ্যাঙ্গেল 90। ওকে, তার মানে যে কোনো কোয়ান্টিটির সাথে, ওকে, স্কেলার হোক বা ভেক্টর হোক, এই যে যদি আমি গুণ করি তাহলে তার ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাডভান্স হবে। ওকে, দ্যাটস ওয়াই কি হলো দেখেন, আই আর এর সঙ্গে 90 ডিগ্রি আমি লম্ব দিলাম কি, যে আই এক্সেস ড্রপ, এবং এইটা এটা আমি যদি যোগ করি তাহলে এইটা যেটা আমি পাবো সেটা কি, ই এ স্যার। আই এ জেড এস। ওকে, এবং এই জিরো থেকে যদি এই মাথার টিপটা আমি যোগ করি সেটাই হলো গিয়ে আমার ই এ, তাই না? তার মানে দেখেন, অর্থাৎ এই কেভিএলটা দেখে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবেও লিখে নিতে পারেন, ভি ফাইভ প্লাস আই এ আর এ প্লাস জে এক্সএস আই এ। যাদের ধরেন এই ইএ মাইনাস দেখে সমস্যা হচ্ছে আর কি, এই মাথায় একটু ইয়ে লাগতে পারে আর কি, তো তারা এভাবে লিখে নিতে পারেন, এতে সুবিধা হবে। ওকে, তো বুঝতেই পারলেন এভাবে আমরা ভেক্টর ডায়াগ্রামটা ড্র করতে পারি। অ্যান্ড অ্যানাদার থিং, এটা ছিল আমার কিসের জন্য, ইন্ডাকটিভ লোডের জন্য। সো রেজিস্টিভ লোডের জন্য কি হবে দেখেন, কাহিনী ভেরি সিম্পল। এই যে ভি ফাই এবং আই এ ইন ফেজ, তাই না? তাহলে দেখেন আই এর ড্রপটা এই বরাবর, তার সঙ্গে আই যে এক্সেস এই বরাবর, ইয়ে হয়ে গেল। ক্যাপাসিটিভের ক্ষেত্রে দেখেন আরো সহজ, এটা ভি ফাই যদি হয় আই এটা অ্যাডভান্স পজিশনে থাকবে। ওকে, লিডিং কারেন্ট, তার সঙ্গে প্যারালেল আই আর এ, তার উপরে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার যে এক্সেস আই, এটা যোগ করলে আমার ইএ। এবং ভেক্টর ডায়াগ্রাম থেকে খেয়াল করে দেখেন যে ইএটা কি, যদি মেশিনকে আমি লোডিং না করি তাহলে ইএ যেটা সেটাই তো আমার নো লোড ভোল্টেজ, তাই না? আর লোডেড করা অবস্থা যেটা পাচ্ছি সেটাকে যদি আমি ভি ফাই ধরি, তাহলে খেয়াল করে দেখেন যে ইন্ডাকটিভ লোড যখন আমরা কানেক্ট করব তখন দেখেন টার্মিনাল ভোল্টেজ ইয়ের থেকে কিন্তু কমে গিয়েছে, তাই না? ক্যাপাসিটিভের দিকে তাকায় দেখেন, ইয়ের থেকে কিন্তু ভি ফাইটা বড়, ম্যাগনিটিউড দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? ভি ফাইটা বড় ইয়ের চেয়ে, তার মানে দেখেন টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা এই যে লোডের যে ইফেক্ট সেটা দেখতে পারি। এবং ভবিষ্যতে যখন আমরা ভোল্টেজ রেগুলেশন দেখব, যেটা আপনারা এক্সপেরিমেন্ট 9-এ দেখেছেন, ভোল্টেজ রেগুলেশনটা কি, টার্মিনাল ভোল্টেজের যে চেঞ্জ ডিউরিং লোডিং কন্ডিশন। ওকে, সেখানেও দেখেন ইন্ডাকটিভের ক্ষেত্রে মাইনাস আসে, রেজিস্টিভের ক্ষেত্রে জিরো আসা উচিত, সেটাও আমাদের একটু মাইনাস আসে, অ্যান্ড ক্যাপাসিটিভের ক্ষেত্রে সেটা পজিটিভ আসে, তাই না? আমি ভুল বললাম, আপনারা কেউ ধরতে পারলেন না, ঠিক আছে? So capacitive a minus আছে। ক্যাপাসিটিভে মাইনাস আসে বিকজ দ্য ইকুয়েশন ওয়াজ ভি নো লোড মাইনাস ভি ফুল লোড। ওকে, সো আমি আশা করেছিলাম আপনারা যেহেতু ল্যাবে করেছেন, সো খেয়াল আছে, বাট পড়েননি, যাই হোক। সো ল্যাব রিপোর্টটা কিন্তু রেগুলারলি করেন, আদারওয়াইজ শেষ মুহূর্তে করতে পারবেন না। সো রেগুলেশন যখন আমরা দেখব তখন আমরা দেখব যে আহ, খুব বেশি পজিটিভ বা খুব বেশি নেগেটিভ কোনোটাই আমাদের জন্য ভালো না। আমরা চাই যে লোডিং এর সাথে সাথে যেন টার্মিনাল ভোল্টেজ খুব একটা চেঞ্জ না হয়। এটাই ছিল সিনক্রোনাস জেনারেটরের ভেক্টর ডায়াগ্রাম, আশা করি আপনারা ড্র করতে পারবেন। এরপরে দেখেন পাওয়ার এন্ড টর্ক ইন এস জি। ওকে,
সো সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে when we are studying on the generator, পাওয়ারের ইকুয়েশনটা আমাদের জন্য জরুরি, টর্কের ইকুয়েশনটা এতটা জরুরি নয়। ওকে, বিকজ টর্ক হেয়ার ইজ দ্য ইনডিউসড টর্ক, যেটা জেনারেটরের ক্ষেত্রে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না। বাট আমরা যখন মোটর নিয়ে স্টাডি করব, ওকে, মোটর নিয়ে যখন আমরা স্টাডি করব তখন দেখবেন যে আমাদের টর্কের ডেরিভেশনটা আমরা করব। সো জেনারেটরের জন্য আমরা টর্কের ডেরিভেশন করতেছি না, এটা লাস্টে খেলে একটা সংক্ষিপ্ত ইকুয়েশন দিয়ে দেখাই দিব যে এটা টর্ক। বাট পাওয়ারের ইকুয়েশনটা জরুরি। ওকে, পাওয়ারের ইকুয়েশনটা বোঝার জন্য আমাদের প্রথমে আপনারা মেশিনে যে পাওয়ার স্টেজ গুলো দেখেন সেটা একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, একটা জেনারেটরের ইনপুট পাওয়ার কি, ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল? মেকানিক্যাল স্যার। মেকানিক্যাল, তাই না? কিভাবে আসে, ধরেন আমরা এটা আমি বারবারই বলি, বাট তারপরে আপনারা মানে মনে রাখেন, হুইচ ইজ এই যে মেকানিক্যাল এনার্জিটা আমরা কিভাবে দেই, বাই মিনস অফ প্রাইম মুভার, তাই না? তো প্রাইম মুভার কি কি হতে পারে? টারবাইন হতে পারে, ইউজুয়ালি লার্জার পাওয়ার প্ল্যান্ট গুলোতে সবই তো টারবাইন, অথবা কি হতে পারে, ইঞ্জিন, তাই না? যে কোনো ধরেন মোটর আর কি, মানে মোটর বললে ভুল হবে, সরি, ইঞ্জিন। যে কোনো ইঞ্জিন সেটাকে প্রাইম মুভার হিসেবে রান করাবে আর কি। সো ইনপুট এনার্জি যেটা ফুলি মেকানিক্যাল। হ্যাঁ, তো মেকানিক্যাল যে পাওয়ার ইনপুট সেটা আমরা কি লিখতে পারি দেখেন, টাও অ্যাপ্লাইড ইনটু ওমেগা এম, এটা ইনপুট পাওয়ার আমার আসলো আর কি। হ্যাঁ, সেখান থেকে আমার অ্যাস্ট্রে লস হবে আর কি, তারপরে ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস হবে, তারপরে কোর লস হবে, তারপরে আই স্কোয়ার আর লস যেটা কপার লস হবে, তারপরে আমি কি পাবো, আউটপুট পাওয়ারটা আমি পাবো। না, এটা আপনাদের বুঝতেই পারেন যে কোনো একটা মেশিনকে, এই শুধু নট অনলি মেশিন, যে কোনো আমাদের ওয়ার্কিং সিস্টেম, যে কোনো কিছুতে ইনপুটে আমি যে পাওয়ারটা দিব তার কিছু পরিমাণ সেই সিস্টেমের পিছনে ব্যয় হবে, বাকিটা দিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, এটা আপনার থার্মোডিনামিকের ল কিন্তু, ঠিক আছে? ইঞ্জিনের ক্ষেত্রে, মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রিক্যাল আমাদের প্রতিটা মেশিনের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এফিসিয়েন্সি ক্যান নট বি 100%। ওকে, এবং কখনো যদি সেটা হয়, যেমন মাঝে মাঝে পেপারে খবর আসে, বাতাসে চলে গাড়ি, একবার ঘুরাই দিলে পাবেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উইদাউট এনি প্রাইমারি ফুয়েল। যে নিউজগুলো খুবই আনন্দদায়ক, বাট বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং যে কোনো কিছু প্রথমে অবিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ। এবার খেয়াল করে দেখেন তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা, সেটা কি কনভার্ট হচ্ছে দেখেন এখানে আমাদের। পরবর্তীতে ভেক্টর ডায়াগ্রামটা যদি একটু আমরা দেখতাম তাহলে সেখানে আমরা ব্যাখ্যা করতে পারবো। আপাতত এখানে একটু দেখতে থাকেন। পি কনভার্সন যেটা দেখেন, টাউ ইনডিউসড অর্থাৎ ওমেগা এম, সেটা সমান সমান আমি লিখতে পারি 3 EA IA cos ডেল্টা। ওকে, ডেল্টার অ্যাঙ্গেলটা হলো ইএ এবং আই এর মধ্যে। ওকে, এই ইকুয়েশনটা না বোঝার কিছু নেই, বিকজ যে কোনো ইলেকট্রিক্যাল পাওয়ারের ইকুয়েশন হলো ভোল্টেজ, কারেন্ট এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল। ওকে, তো বিফোর দ্য কপার লসটাকে এখানে আমি পাওয়ার স্টেজের লাস্টে রেখেছি, তার আগে আমার অ্যাস্ট্রে লস, ফ্রিকশন লস এবং কোর লস। ওকে, যার মধ্যে অলমোস্ট একটা হলো গিয়ে আমার মেকানিক্যাল লস আর কি, আপনার যে ফ্রিকশন এন্ড উইন্ডোজ, এটা ডিপেন্ড করে রোটেশনের উপরে। কোর লস এটা হলো গিয়ে আমার আপনার ইলেকট্রিক্যাল প্রপার্টি যেগুলো আর কি, ধরেন কপার, নট কপার, যে আপনারা পড়েছেন মেশিনের ক্ষেত্রে, ইডি কারেন্ট লস এবং হিস্টোরেসিস লস, এটা হলো আপনার অল্টারনেটিং ফ্লাক্সের জন্য হয় আর কি। আর অ্যাস্ট্রে লস হলো গিয়ে আপনার এই সব কিছু লস বাদ দেওয়ার পরেও মেশিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু পরিমাণ লস থাকে। ওকে, সেই লসটা হলো আমার অ্যাস্ট্রে লস। এই তিনটা লস বাদ দেওয়ার পরে আমি আসলে পাচ্ছি কি, আমার সেই যে পাওয়ারটা কনভার্ট হবে আর কি। হ্যাঁ, পি কনভার্ট, অর্থাৎ ফিক্সড লস গুলোকে আমি মোটামুটি বাদ দিয়েছি, বিকজ একটা মেশিন কিন্তু মোটামুটি ধরেন রেটেড স্পিডে রান করে। সো এই যে ফ্রিকশন লস, এটাও কনস্ট্যান্ট লসের মধ্যে দিতে পারেন। কোর লস যদি রেটেড ভোল্টেজ এবং আদার রেটিং এ কাজ করে, মানে রেটেড কন্ডিশনে রান করে, তাহলে সেটাও কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, আর ভেরিয়েবল লস কোনটা, কপার লস, এটা সবসময় মনে রাখবেন। তো পি কনভার্টেড সমান সমান 3টা কেন আসলো, বিকজ 3 ফেজ। ইএ আই এ কস, এটা কি গামা, মানে ডেল্টা বলেছিলাম, জায়গাটা কস গামা, ইএ এবং আই এর মাঝখানের অ্যাঙ্গেল, যেটা আমি ভেক্টর ডায়াগ্রামে দেখবো। সেখান থেকে আই স্কোয়ার আর লস যেটা, সেটা বাদ দিলে আমি ফাইনালি পি আউট যেটা পাচ্ছি,
√3 ভিটি আইএল কস থেটা। √3 ভিটি কেন আসলো? বিকজ লাইন টু লাইন মানে ওয়াই বা ডেল্টা যেটাই করেন ডাজন্ট ম্যাটার, থ্রি ফেজ পাওয়ারের ইকুয়েশন, তাই না? আপনাদের মনে থাকার কথা। আর ফেজ কোয়ান্টিটি যে 3 v5 ia cos theta। ওকে, cos theta কি? v5 এবং i এর মাঝখানের অ্যাঙ্গেল বোঝাই যাচ্ছে, বিকজ দিস ইজ দ্য আপনার ইলেকট্রিক্যাল পাওয়ারের ইকুয়েশন। তো রিঅ্যাক্টিভ পাওয়ার কি? সিমিলারলি কসের বদলে সাইন হবে, তাহলে কি আউট পার ফেজ কজের বদলে সাইন হবে। এখন এটা আমাদের গেল আউটপুট পাওয়ারের ইকুয়েশন। এখন খেয়াল করে দেখেন যে আমাদের একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন, হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখেন যে ইউজুয়ালি এই এক্সপ্রেশনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অথবা এইটা তো আমরা কমনলি সবাই জানি, ইলেকট্রিক্যাল বেসিক যে কোনো ইলেকট্রিক্যাল পাওয়ারের ইকুয়েশন হলো এইটা থ্রি ফেজের ক্ষেত্রে, বাট মেশিনের ক্ষেত্রে এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এইটা কিভাবে আসলে দেখেন, এই ডায়াগ্রামটা কিসের জন্য ড্র করা হয়েছে একটু কি বলবেন? কোন লোডের জন্য? ইন্ডাকটিভ স্যার। রাইট, ইন্ডাকটিভ লোডের জন্য। তো সেখানে আমরা দেখি এইটাকে যদি বর্ধিত করি, এটাকে যদি বাড়াই দেই, তাহলে খেয়াল করে দেখেন দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল, আমি 90 ডিগ্রি, দিস ইজ এ 90 ডিগ্রি। এটা কি আপনার যে বিপরীত কোণ, ঠিক আছে? তাহলে এটাও যদি থেটা হয়, মানে এটা যদি থেটা হয় তাহলে এটাও থেটা, এবং আমি বলেছি v5 এবং i এর মাঝখানের অ্যাঙ্গেল থেটা। আর এটা আবার কি? ই এ সাইন ডেল্টা, বিকজ ডেল্টা হলো আমার v5 এবং ই এর মাঝখানের অ্যাঙ্গেল হলো ডেল্টা। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল, যেটা আমরা আস্তে আস্তে সামনে যে দেখবো। ওকে, এবং আগের স্লাইডে বলেছিলাম এই যে ই এ এবং আই এর মাঝখানের অ্যাঙ্গেল হলো যে গামা। ওকে, গামা সমান সমান দেখেন ডেল্টা মাইনাস থেটা আর কি, ঠিক আছে? এখানে দেখে আপনাদের প্লাস যদি মনে হয় সেটা প্লাস বলতে পারেন, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন ই এ সাইন ডেল্টা সমান সমান এক্স এস আই কস থেটা, এটা লেখা যায়, তাই না? ওই যে আপনাদের ত্রিভুজের যে ইয়েগুলো আছে, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, যে ব্যাপারগুলি আছে আর কি, সেখান থেকে এটা আমি লিখতে পারি। লেখার পরে এই আই কস থেটার ভ্যালুকে আমি বসাই দিচ্ছি আগের ইকুয়েশনে। বসাই দিয়ে আমি যেটা পাই সেটা হলো 3v5 ea sin delta by xs। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, বিকজ যখন আপনারা পাওয়ার সিস্টেম পড়বেন তখন দেখবেন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সিমিলার ইকুয়েশন পাবেন। ওকে, এবং এই ইকুয়েশনে মজার বিষয় দেখেন আর এ কিন্তু নাই, ঠিক আছে? সো অনলি এক্সেস। এখন প্রশ্ন হলো আর এ কেন নাই? স্যার আর্মেচার রেজিস্ট্যান্স অনেক কম। রাইট, আর্মেচার রেজিস্ট্যান্স এতটাই কম হয়, দেখেন এই ভেক্টর ডায়াগ্রামের মধ্যেও। হ্যাঁ, আপনি যে বললেন ইন্ডাকটিভ লোডের জন্য, এটার সাথে আমরা আগে যে ফেজর ড্র করেছিলাম, সবাই খেয়াল করে দেখেন আই আর এ কম্পোনেন্টটা কি আছে? না স্যার। নাই। তার মানে আই আর এ ড্রপটাও খুব কম হয়। এই যে আপনাদেরকে মনে হয় গত ল্যাবে, আমি জানি না সব সেকশনে বলা হয়েছে কিনা বা বলা হচ্ছে, সবাই বলতেছে যে প্র্যাকটিক্যালি যদি এই ভেক্টর ডায়াগ্রামটা ড্র করেন তাহলে দেখবেন আই আর এর ড্রপটা এত ছোট হবে কম্পেয়ারিং টু আই এক্সএস, যেটাকে আসলে আমরা বাদই দিতে পারি। হ্যাঁ, এই কারণে মেশিন মডেলিং এর ক্ষেত্রে আই আর এর ড্রপটা মানে অনেক জায়গায় নেগলেক্ট করা হয়, এবং পরবর্তীতে যখন পাওয়ার সিস্টেম পড়বেন, যখন আমরা লার্জার সিস্টেম আপনি লিখবেন বা ফিডার ড্র করবেন, সেখানে এই লার্জার মেশিন যা যা আছে সবগুলোকে রিঅ্যাক্টেন্স দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আর এ নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নাই। লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আর একে নাই করে দেওয়া হয়, সবই হলো গিয়ে আমার রিঅ্যাক্টেন্স, বিকজ লং ট্রান্সমিশন লাইন হলো ইন্ডাকটিভ ইন নেচার। শুধুমাত্র যখন আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে কাজ করি তখন আর এর ভ্যালুটা একটা ইম্পর্টেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়, বিকজ আর একে তখন আর নেগলেক্ট করা যায় না, বিকজ এক্সেস এর ভ্যালু খুব একটা তখন বেশি হয় না আর এর সঙ্গে তুলনা করে আর কি। আদারওয়াইজ এসব জায়গায় আমরা আর একে নেগলেক্ট করতে পারি। এখন দেখেন এই ইকুয়েশনে দেখে বোঝা যাচ্ছে 3v5 es sin delta by xs। হ্যাঁ, এটা মানে কি? এটা একটা সাইন ওয়েভ। এটা যদি আমি ডেল্টার রেসপেক্টে ড্র করি, ইট ইজ এ সাইন ওয়েভ। এবং তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশনটা বের করতে চাই, কি হবে দেখেন, সাইন 90 যখন হয় তখন সাইন ডেল্টার ভ্যালু হয় 1, তাই না? তার মানে ম্যাক্স পাওয়ারের ইকুয়েশন কি? p সমান সমান 3v5 ea বাই xs। এখানে দেখেন সেটাই ড্র করা হয়েছে। ডেল্টার সঙ্গে যদি আমি এই সাইন ওয়েভটা ড্র করি তাহলে দেখেন পিক পাওয়ার যেটা, সেটা হলো গিয়ে আমার
3 v5 ea xs। ওকে, বুঝা গেছে? ইটস ভেরি সিম্পল। এখন দেখেন জেনারেটরের ক্ষেত্রে স্যার পি মিনিমাম স্যার, পি মিনিমাম কি স্যার শূন্য হবে তাহলে sin 90? হ্যাঁ sin 0? অবশ্যই অবশ্যই জিরো পাওয়ার, কিন্তু জিরো পাওয়ার মানে কি, মানে আউটপুটে ধরেন আমাদের কিছু নেই কিন্তু ইন্টারনাল লস তো ঠিকই আছে, তাই না? সো এটা হলো গিয়ে পি আউটের ইকুয়েশন, তাই না? সো আউটপুট পাওয়ার যদি আমরা ইউজ না করি, ধরেন কিছুই নাই, ওকে, সেখান থেকে আমার শুরু হতে পারে ইকুয়েশন অনুযায়ী। হ্যাঁ, বাট প্র্যাকটিক্যাল সিনারিওতে কি হয়? লস হয় মানে হ্যাঁ, যে কোনো ধরেন আপনি মেশিনকে যখনই অন করতেছেন, ধরেন একটা সিনক্রোনাস জেনারেটর, তাই না? এটার কি আছে, রোটর আছে না? রোটরকে ঘুরাইতে একটা শক্তি লাগে না? জি স্যার। তার মানে পি ইন আমার কিছু পরিমাণ দিতেই হবে টু সাপোর্ট দ্য লস এন্ড দ্য রোটেশন, তাই না? অন দ্য আদার হ্যান্ড আউটপুট পাওয়ার আমি যদি ইউজ না করি কিছুই, তাহলে তো আমার পি আউট জিরো। ওকে, এবং রোটরের উপরে যদি আমার লোড না হয়, সো আপনার এখন মনে হতে পারে যে ইনিশিয়ালি তাহলে সাইন ডেল্টা মনে জিরো অ্যাঙ্গেলে থাকবে, তার মানে পি আউট জিরো। অ্যাকচুয়ালি আসলে তা হবে না। কেন হবে না একটু কি বলতে পারবেন? বলতে পারবেন অ্যাকচুয়ালি? V5 এর জন্য স্যার? নো নো, আপনি চিন্তা করে দেখেন, রোটর কিন্তু একটা ইনার্সি আছে, আছে না? জি স্যার। এই কারণে ইনিশিয়ালি যখন আমাদের এই যে সাইন ডেল্টা যেটা, এটা লোড অ্যাঙ্গেল, হ্যাঁ, লোড যত বাড়বে তত বেশি আমার কি হবে, এই ডেল্টার ভ্যালু বাড়তে থাকবে। ওকে, জেনারেটরের উপরে যত লোড আপনি দিবেন, ইনিশিয়ালি যদি আপনি কিছু লোড নাও দেন, তবু ডেল্টা জিরো পজিশনে থাকবেন। থাকবে না। হ্যাঁ, কিছুটা অ্যাঙ্গেল থাকবে আর কি, দ্যাটস ওয়াই আপনার পি আউট জিরো হবে না। ওকে, বাট খুব সামান্য। এটা আপনি যদি মেশিন মডেলিং করেন তাহলে দেখবেন রোটর অ্যাঙ্গেলকে কখনোই ওই যে জিরো ধরা যায় না আর কি, ঠিক আছে? কিছুটা ভ্যালু দিতে হয়, বিকজ আমরা যখন ম্যাট্রিক্স ফর্ম করি, সেই ম্যাট্রিক্স এরকম মাঝখানে একটা দুটো এলিমেন্ট নাল মানে জিরো হয়ে গেলে সমস্যা আছে। ওকে, ম্যাট্রিক্স সলভ করা যায় না, এবং এটা প্র্যাকটিক্যালও না। সামথিং পার ইউনিট এটার ভ্যালু দেওয়া হয়। ওকে, সো নো লোড বলে আসলে নো লোড কথাটা আসলে ঠিক না, বুঝতে পেরেছেন? বিকজ রোটর বলেন বা যাই বলেন, এগুলো ইটসেলফ, ধরেন সিনক্রোনাস জেনারেটর চিন্তা না করে তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটাকে যদি মোটর হিসেবে চিন্তা করেন, হ্যাঁ, ধরেন এটা একটা সিনক্রোনাস মোটর, তাহলে খেয়াল করে দেখেন যে এই মোটর যেটা, তার তো শ্যাফট মানে রোটর যেটা, হ্যাঁ, এটা কি লোহার তৈরি এবং ইনার্সি আছে, তার মানে এটাকে ঘোরাতে একটু শক্তি লাগে, তাই না? তার মানে এই যে লোড অ্যাঙ্গেল যেটা, আপনি যদি কোনো লোড নাও চাপান তবু সে অ্যাঙ্গেল থাকবেই স্যার একটা। ডেল্টা মানে জিরো হবে না, হয়তো কত অল্প অ্যাঙ্গেল থেকে শুরু হবে। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এটা আস্তে আস্তে বুঝবেন, হ্যাঁ, এই অঙ্কগুলা করলে আরো বুঝতে পারবেন। যাই হোক, এরপরে দেখেন সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে আমরা বলেছিলাম টর্কের ইকুয়েশন ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, কারণ এটা ডেরিভেশন আমরা যখন সিনক্রোনাস মোটর পড়বো তখন আমরা করব। সো এটা চ্যাপ্টার 4-এ আমাদের সেই ডেরিভেশনটা আছে, সেটা আমরা মোটরের ক্ষেত্রে দেখব। একই কাহিনী এখানে, ইনডিউস টর্কের ইকুয়েশন হলো কে বিআর বিএস। ওকে, বিআর হলো আমার রোটর ফ্লাক্স, বিএস হলো স্ট্যাটর ফ্লাক্স, এবং এইটা ইকুয়েশনকে এক্সপ্রেস করা যায় কে বিআর বি নেট সাইন ডেল্টা। ওই যে বিআর বি নেট কিভাবে আসলো আপনারা জানেন, বি নেট সমান সমান বিআর আর বিএস এর যোগফল, তাই না? সেখানে রিপ্লেস করে এটাকে নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি ইনডিউস টর্কের ইকুয়েশন এই রিপ্লেস করে এটা পাওয়া যায়। এটা খালি মনে রাখলেই হবে। জেনারেটরের ক্ষেত্রে আপনাদের v5 es sin delta omega by omega xs। ওকে, ওয়ান ইম্পর্টেন্ট থিং যেটা ভুলবেন না, জেনারেটরের ক্ষেত্রে মেশিনের রোটেশন যেদিকে হয় ইনডিউস টর্কের ডিরেকশন হয় তার উল্টা। দ্যাটস ওয়াই আপনার মোটরটাকে ঘুরাইতে মানে শক্তি লাগে। ধরেন একটা প্রাইম মুভার যে ইঞ্জিনের সাথে ধরেন একটা জেনারেটর কানেক্টেড আছে, হ্যাঁ, এখন এই জেনারেটর আপনি লোড যত বাড়াবেন, ওকে, এই প্রাইম মুভার জেনারেটরকে যেদিকে ঘোরাচ্ছে তার বিপরীত দিকে টর্কটা ইনডিউস হবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট লোড যত বাড়াবেন এই জেনারেটরটা তত শক্ত হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার মুভ করতে কষ্ট হবে স্যার? মুভ করতে কষ্ট হবে, রাইট। আপনারা বাসা বাড়িতে যখন জেনারেটরে লিফট চলে না, চলে? জি স্যার। আপনাদের বাসা বাড়িতে ধরেন কারেন্ট চলে গেলে জেনারেটর যখন অন হয়, হ্যাঁ, সেই জেনারেটর দিয়ে আপনারা তো লিফট চালান, তাই না?
লিফট চলে স্যার ওটা দিয়ে? কি আপনি জানেন না? মানে আমি মানে সব ফ্ল্যাটেই তো চলার কথা, ইমার্জেন্সি তো কাজ জেনারেটরের, লিফট চলে না? চলে মনে হয় স্যার। আচ্ছা, মানে আপনি শিওর না? হ্যাঁ চলে, ঠিক আছে, সব বাসাতেই মোটামুটি জেনারেটর লাগানোই হয় যেন লিফটটা চলে, ইমার্জেন্সি যেহেতু। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, লিফট মানে কি একটা অনেক বড় লোড আর কি, ঠিক আছে? তো যেই লিফটটাকে আপনি অন করবেন এবং ধরেন একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাবেন, খেয়াল করে দেখেন জেনারেটরের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যারা খেয়াল করেন নাই আজকে বাসায় যায়, অবশ্য এখন তো ইলেকট্রিসিটি যায় না, সো এই সুযোগ মনে আর পাবেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সিনক্রোনাস জেনারেটরের উপরে লোড যত বাড়াবেন, ইভেনচুয়ালি তাকে ঘোরানো তত শক্ত হবে আর কি। এবং যত ঘোরানো শক্ত হবে, তার মানে ইভেনচুয়ালি ওই যে প্রাইম মুভার ছিল, হ্যাঁ, সেই প্রাইম মুভারের উপরে লোডটা বেশি পড়বে। অর্থাৎ আমাকে প্রাইমারি সাপ্লাই, অর্থাৎ স্টিম হলে স্টিম, ইঞ্জিন হলে ইঞ্জিনের ফিউয়েল বাড়াতে হবে, আদারওয়াইজ কি হবে, সে সেই শক্তিটা জেনারেট করতে পারবে না, বিকজ শক্তি তো আর আকাশ থেকে আসবে না। এই প্রাইম মুভার যে শক্তিটা দিবে সেটাই জেনারেটরে ট্রান্সমিট হবে, তাই না? দ্যাটস ওয়াই দিস ইজ কল এনার্জি কনভার্সন। সো যেটা খালি মাথায় রাখবেন কি, এক লাইন, ওয়ান লাইন মাথায় রাখবেন, সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে এই ইনডিউস টর্কের ডিরেকশন হবে মেশিনটা যেদিকে ঘুরতেছে তার বিপরীত দিকে। ওকে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? আর ইকুয়েশন তো এটা, আমরা যখন সিনক্রোনাস মোটর পড়ব তখন আমরা এই টর্কের ইকুয়েশনটা পুরাই ডিরাইভ করব। মোটরের ক্ষেত্রে যে আবার দেখবেন, যেহেতু সেটা মোটর, ইনডিউস টর্কের ডিরেকশন যেদিকে মোটরটা ঘুরবে সেদিকে। ওকে, তো এই জন্য এটা বললাম, এটা মাথায় রাখেন আর কি। এরপরে দেখেন মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটারস। ওকে, অর্থাৎ আমাদের সিনক্রোনাস জেনারেটরের যে মডেল প্যারামিটার কি কি, এই যে এক্সএস এবং আর এর ভ্যালুটা আমরা আপনাকে যদি আমরা একটা মেশিন প্রোভাইড করি আমাদের ল্যাবে, যেটা আপনারা এক্সপেরিমেন্ট 7 করেছেন, ওকে, সেই এক্সপেরিমেন্ট 7 নিয়ে আসলে এটা আলোচনা আর কি। হ্যাঁ, তো এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে